আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটি ভয়ঙ্কর তথ্য এবং খবর যেটা আমাদের সবারই জানা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছিল, অর্থাৎ যে চুক্তির কথা বাইরে ফাঁস করা যাবে না, সেই চুক্তির অভ্যন্তরে কি ছিল এটা নিয়ে যখন বেশ আলাপ আলোচনা শুরু হলো, তখন সেই সময়ের চুক্তি সম্পাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরফে রজার রহমান হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলছেন, এই চুক্তি হয়েছে বড় দুইটি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে। বড় দুইটি দল কারা? বিএনপি এবং জামাত ইসলাম। ইউনূস সরকার চুক্তি করলেন, কিন্তু সেই চুক্তিতে আলোচনায় সম্মত ছিলেন বড় দুইটি দল। এই তথ্য প্রকাশ করলেন সেই সময়ের নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমানে যিনি তারেক রহমানের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী তিনি। তাহলে কি তলে তলে সবাই এক? এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে বিএনপি এবং জামাত কেন সম্মতি দিয়েছিল? বিশ্লেষকদের মন্তব্য, উভয় পক্ষ ক্ষমতায় যাবার জন্য তোষামোদি করতে বড় দেশ যাতে কোনোভাবে তাদের উপরে ক্ষুব্ধ না হয় সেজন্য এটা করেছিলেন। বিএনপির প্রভাবশালী নেতা বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন স্পষ্টভাবে বলেছিলেন, ইউনূস, আপনি একটা কাণ্ডজ্ঞানহীন মানুষ। আপনি একজন বিদেশি নাগরিককে বাংলাদেশের নিরাপত্তা তার হাতে তুলে দিয়েছেন। ইউনূসকে কাণ্ডজ্ঞানহীন বলেছিলেন। শুধু সালাউদ্দিন না, বিএনপির আরো অনেক নেতারা। আমরা কি দেখলাম? ইউনূস কাণ্ডজ্ঞানহীন কাজ করার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করায় সেই খলিলুর রহমান ওরফে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। বিশ্লেষকদের মন্তব্য, বড় রাষ্ট্রের সাহায্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা দখল করেছিলেন। ওই সরকারের ভিতরে খলিলুর রহমান সহ আরো কিছু তাদের প্রতিনিধি ছিল ওই দেশের। তার ধারাবাহিকতায় তারেক রহমানের সরকারেও তাদের প্রতিনিধি হিসাবে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বহাল রয়েছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি রয়েছে তার বিস্তারিত না জানলেও এটা পরিষ্কারভাবে বোঝা যায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে যে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, সেটা কি শুধু অভিনন্দন বার্তা? সেখানে কি কিছু নির্দেশনা রয়েছে? সেখানে কি হুমকি রয়েছে? সেটা স্পষ্ট। তিনি বলেছেন, সম্পাদিত চুক্তিকে বাস্তবায়ন করতে এবং প্রতিরক্ষা চুক্তি করার জন্য তিনি তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অনেক তথ্য বাইরে না আসলেও এ জাতীয় কোনো অভিনন্দন বার্তা অতীতে কেউ শুনেছে বলে আমার জানা নেই। তাহলে ওই যে ইউনূসকে যারা বসিয়েছিল, তারা শেখ হাসিনাকে কনভিন্স করতে পারেনি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বারবার বিভিন্নভাবে পার্লামেন্টে, তার সরকারি অফিসে, জনসভায় বলতেন যে একটি বড় দেশ তাদের অনেক অভিপ্রায় ব্যক্ত করেছেন, সেই অভিপ্রায়ে যদি আমি সম্মত না হই তারা আমার সরকারকে ফেলে দিতে পারে। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চাই না। তখন অনেকে বলেছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এ জাতীয় গল্প তৈরি করছেন। এখন কি দেখা যাচ্ছে? শেখ হাসিনাই সঠিক বলেছিলেন। শেখ হাসিনাকে দিয়ে যেটা করা সম্ভব হয়নি, তাকে সরিয়ে দেওয়ার পরে অবৈধভাবে যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, ডিপ স্টেটের পলিসিতে এবং তার নিজের ভাষায় মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে তাকে যারা ক্ষমতায় বসিয়েছিল, তারা তাদের সমস্ত পারপাস সার্ভ করেছে, তাদের প্রতিনিধি সেখানে বসিয়ে রেখে, এবং সেটা যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেজন্য বর্তমান সরকারের ভিতরেও তারা তাদের প্রতিনিধি, বিএনপির ভাষায় বিদেশি, তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ভিতরের সকল এগ্রিমেন্ট এবং তার ধারাবাহিকতায় যা কিছু আছে তা বাংলাদেশের জন্য কখনোই সুখকর না, বরং বাংলাদেশকে তার নিজস্ব অবস্থানে বিকশিত হওয়ার পথে গলা টিপে ধরার মতো অবস্থা হবে। এমনকি চীনে তৈরি
জাহাজ আমেরিকার সঙ্গে চুক্তি করে বাংলাদেশে নিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধারাবাহিকতায় এটা আজ প্রমাণিত, শেখ হাসিনা দেশের স্বার্থ বিকে দিতে না চাওয়ায় তাকে পলিসি করে সরিয়ে দেওয়া হয়েছিল, আর যারা বিদেশিদের স্বার্থ রক্ষা করবেন তাদেরকে সুকৌশলে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কোটি কোটি শত কোটি টাকা ব্যয় করে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে, এবং তার ধারাবাহিকতা রক্ষার জন্য তাদের প্রতিনিধি বর্তমান সরকারেও আছে। এটাই এখন আলোচ্য বিষয়। তলে তলে সবাই কি এক? ক্ষমতাই কি টার্গেট? দেশের স্বার্থ টার্গেট না? সেটা নিয়ে এখন দর্শক শ্রোতা ভেবে দেখুন কে সঠিক ছিল। জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিসে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মধ্য থেকে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইউনূস সরকারের ভিতরে দুজন মীর জাফর ছিল, অর্থাৎ বিশ্বাসঘাতক ছিল। একজন সৈয়দ রেজওয়ানা হাসান, অপরজন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা লন্ডনে ষড়যন্ত্র করে এবং দেশ ও বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করে জামাত ইসলামীর প্রতি নির্দয় আচরণ করেছে, জামাতের বিজয়কে তারা কেড়ে নিয়েছে, এই জাতীয় গুরুতর অভিযোগ তুলেছেন। এবং রেজওয়ানাকে রাজসাক্ষী করার জন্য তিনি বক্তব্য রেখেছেন, তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করতে, অর্থাৎ ভাবটা যেন তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছেন। কিছুদিন পূর্বে বিএনপির দুই নেতা বলেছিলেন যে আদৌ জামাত কোনো সিট পায়নি, ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ দুজনই নির্বাচিত হননি, অন্যদেরকে বলি দিয়ে তাদের নির্বাচিত দেখানো হয়েছে। আর এক নেতৃত্ব বললেনই জামাত এবং তার যে 80টা সিট পেয়েছে এটা তারা পায়নি, তাদেরকে দয়া করে দেয়া হয়েছে। বিএনপির নেতারা বলছেন তাদের প্রতি অবিচার করা হচ্ছে, নির্বাচনে তাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। কয়েকজনে বলছেন, জামাত বলছেন বিশ্বাসঘাতকতা করে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। একসময় তো সবাই বলতো ইউনূস সরকারের ভেতরে সর্বত্রই জামাতের লোকজন। এখন জামাত কি বলছে? একই কথা শুনি মন্থরার মুখে। তাহলে নির্বাচনের অবস্থাটা কি দাঁড়ালো? নির্বাচনের পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জাতীয় ভোট কারচুপির বিভিন্ন ভিডিও ক্লিপ আসছে, তার সঙ্গে এখন বিএনপি এবং বিএনপির পাশাপাশি জামাতও বলছে যে নির্বাচন নিরপেক্ষ হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই যে ভাগাভাগির যে আসন ভাগাভাগির যে নির্বাচন জামাত বিএনপির, এখন তারা নিজেরাই বলছে আদৌ নির্বাচন নিরপেক্ষ হয়নি। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যে সকল জোট ছিল তাদেরকে বাদ দিয়ে নিজেরা ভাগাভাগি করতে গিয়েও বলছেন সে ভাগাভাগিতেও জালিয়াতি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। তাহলে এই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী ফলাফল আদৌ কি গ্রহণযোগ্য? কি বলেন আপনারা? যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকবেন। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করেই সরকার গঠন করেছেন তারেক রহমান, এমন অভিযোগের তীরে বারবার বিদ্ধ হয়েছে বিএনপি, কিন্তু প্রতিবাদ বা জবাব তেমন কিছুই দেয়নি দলটি। সেদিন ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার প্রতিবাদে নিন্দা জানানোর পরিবর্তে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানায় বিএনপি সরকার। কানাঘুষা শুরু হয় আমেরিকার বিরুদ্ধে কেন মুখ খুলছে না বিএনপি। এবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলে উঠলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছেন বিএনপি জামায়াত দুই দলই। ইরানের উপরে হামলার ঘটনায় ইসলামী দলগুলো মিছিল করছে, অথচ কেউ আমেরিকার নাম মুখে আনছে না, সেটা জামায়াত হোক কিংবা বিএনপি। খলিলুর রহমানের এহেন উক্তির পর কি ঘটনা অনেকটা পরিষ্কার হয়ে গেল? উঠেছে এমন প্রশ্ন। এদিকে আবার বিএনপি জামায়াতকে সংসদের ডেপুটি স্পিকারের পদ দিয়ে দিচ্ছে। সমালোচকরা আরেক ধাপ এগিয়ে বলা শুরু করেছেন, মিলেমিশেই তাহলে চলতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে বৈদেশিক শক্তির প্রভাব বা পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক হিসাব নিকাশ কখনোই নতুন কোনো বিষয় ছিল না। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের এই চূড়ান্ত পর্যায়ে এসে এই সমীকরণ যেন আরও অনেক বেশি দৃশ্যমান এবং জটিল আকার ধারণ করেছে। অতীতের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই একটি অবাধ, সুষ্ঠু এবং
গ্রহণযোগ্যমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে সোচ্চার অবস্থান ছিল তা প্রকারান্তরে তৎকালীন বিরোধী দল বিএনপির রাজনৈতিক আন্দোলনের পালে ব্যাপক হাওয়া জুগিয়েছে। তবে এখন রাজনীতিতে চরম আদর্শবাদের চেয়ে বাস্তববাদ বা রিয়েল পলিটিক যে বেশি কার্যকর, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হয়তো এখন দেশবাসীকে সেটাই প্রমাণ করে দেখাতে চাইছে। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে এই প্রশ্নটি তোলাই যায় যে এই রিয়েল পলিটিক বা বাস্তববাদের মাসুল আমাদের স্বাধীন রাষ্ট্র এবং দেশের সাধারণ জনগণকে কিভাবে দিতে হবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশেষ করে ইরান, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র ইস্যুতে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর, বিশেষ করে জামায়াতে ইসলামীর একটি ঐতিহ্যগত কঠোর অবস্থান সবসময়ই ছিল। রাজপথে তাদের উত্তপ্ত স্লোগান, প্ল্যাকার্ড এবং মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী জ্বালাময়ী বক্তব্য একটা সময় দেশের নিয়মিত রাজনৈতিক চিত্র ছিল। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং বেশ বিস্ময়কর। ইরানের উপর যখন আমেরিকা এবং ইসরায়েলের নজিরবিহীন হামলা হলো, তখন ইসলামী দলগুলো রাজপথে নামলেও তাদের মুখে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো সরাসরি বিষোদ্গার শোনা যায়নি। এমনকি খোদ সরকার এবং ইসরায়েলের আগ্রাসনের সরাসরি নিন্দা করার বদলে কূটনৈতিক ভারসাম্য রক্ষার নামে এমন বিবৃতি দিল যা মূলত পশ্চিমাদেরকেই খুশি করে। এই নীরবতা কোনোভাবেই স্বাভাবিক নয়। রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ অনেকেই মনে করছেন ক্ষমতার ভাগাভাগিতে সংসদে ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদ লাভ এবং রাজনৈতিক পুনর্বাসনের যে অভাবনীয় সুযোগ জামায়াত পেয়েছে তা মূলত এই মার্কিন সমঝোতারই একটি ফসল। যুক্তরাষ্ট্র হয়তো তাদের এশীয় ভূরাজনৈতিক কৌশলের কারণে জামায়াতকে আপাতত মেনে নিয়েছে, আর বিনিময়ে জামায়াতও ক্ষমতার স্বাদ পেতে গিলে খেয়েছে তাদের দীর্ঘদিনের সাম্রাজ্যবাদ বিরোধী আদর্শ। একে ভদ্র ভাষায় রাজনৈতিক প্রজ্ঞা বা কৌশল বলা গেলেও সাধারণ মানুষের চোখে এটি স্রেফ আদর্শিক সুবিধাবাদ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি জামায়াত জোটের কোনো চুক্তি বা সমঝোতা আছে কিনা তা নিয়ে জনমনে কৌতূহল বহুগুণ বেড়েছে। তাছাড়া আমেরিকার সাথে ইউনূস সরকার যে চুক্তি করে গেছেন তা নিয়ে সমালোচনার শেষ নেই। প্রায় সবাই বলছেন একতরফা চুক্তি করে দেশের অশনি ডেকে দিয়ে গেছেন ডক্টর ইউনূস। খলিলুর রহমান এতদিন পর যেন সেই আগুনেই আবার ঘি ঢাললেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদান প্রদান বা গিভ অ্যান্ড টেক একটি অত্যন্ত স্বাভাবিক এবং স্বীকৃত প্রক্রিয়া। একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থেই অন্যান্য পরাশক্তির সঙ্গে চুক্তি করবে, এটাই প্রত্যাশিত। কিন্তু সেই চুক্তির শর্ত যদি দেশের মানুষের আবেগ, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং সার্বভৌমত্বের মর্যাদাকে বিন্দুমাত্র ক্ষুণ্ণ করে, তবে তা অবশ্যই গঠনমূলক সমালোচনার দাবি রাখে। ইরান ইস্যুতে বিএনপি সরকারের যে বর্তমান অবস্থান তা কেবল একটি সাধারণ কূটনৈতিক বিবৃতি নয়, এটি একটি সুস্পষ্ট বার্তা যে তারা নিজেদের স্বাধীন চিন্তার চেয়ে পশ্চিমাদের মন রক্ষায় বেশি আগ্রহী। ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্যের মজলুম মানুষের পক্ষে বাংলাদেশের আপামর জনতার যে ঐতিহাসিক এবং নৈতিক অবস্থান, সেখান থেকে সরে এসে কেবল মার্কিন প্রশাসনকে খুশি করার জন্য নীরবতা পালন করা কোনোভাবেই একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের লক্ষণ হতে পারে না। এটি একটি নবগঠিত সরকারের আত্মবিশ্বাসের অভাবকেই প্রকট করে তোলে। একটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা দেশের জনগণ, বিদেশি কোনো পরাশক্তি নয়। যখন কোনো সরকার বাইরের শক্তির উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে, তখন দেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণেও সেই বিদেশি শক্তির ছায়া পড়তে বাধ্য। বিএনপি তাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গণতন্ত্র, ভোটাধিকার এবং আইনের শাসনের কথা বারবার বলে এসেছে। দেশের মানুষও তাদের সেই সংগ্রামে সমর্থন জুগিয়েছে একটি ইতিবাচক, স্বাধীন এবং গণতান্ত্রিক পরিবর্তনের আশায়। কিন্তু ক্ষমতায় বসার পর যদি দেখা যায় যে সরকার তার প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা বৈদেশিক সিদ্ধান্তের জন্য বিদেশের দিকে তাকিয়ে আছে, তবে সেই পরিবর্তন কতটা অর্থবহ তা নিয়ে সংশয় জাগাটা অমূলক নয়। আমরা স্বীকার করি যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখা বাংলাদেশের অর্থনীতির জন্য, বিশেষ করে আমাদের তৈরি পোশাক খাত এবং রেমিটেন্স প্রবাহের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু সেই সুসম্পর্ক হতে হবে সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, নতজানু হয়ে নয়। জামায়াত এবং বিএনপি মিলে যে সরকার গঠন করেছে তাদের এই বিষয়টি অনুধাবন করা উচিত যে সাময়িক রাজনৈতিক সুবিধা বা ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য করা
এই ধরনের শর্তযুক্ত বৈদেশিক সমঝোতা দীর্ঘমেয়াদে দেশের জন্য কল্যাণকর হতে পারে না। দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বিদেশ নীতিতে পরাশক্তির হস্তক্ষেপকে এতটা স্বাভাবিক করে তোলা হলে তা ভবিষ্যতে বুমেরাং হয়ে ফিরে আসতে বাধ্য। একটি দেশের পররাষ্ট্রনীতি কখনোই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের হাতিয়ার হতে পারে না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং তাদের সাথে কাজের পরিধি বাড়ানোর যৌক্তিকতা রয়েছে। চুক্তির মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়ন বা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়লে তাতে সাধুবাদ জানানোর সুযোগ আছে। তবে চুক্তির আড়ালে যদি কৌশলগত এমন কোনো ফাঁদ থাকে যা আমাদের আঞ্চলিক প্রতিবেশীদের সাথে অহেতুক বৈরিতার সৃষ্টি করে কিংবা দেশের সম্পদের উপরে আমাদের নিজস্ব অধিকার ক্ষুণ্ণ করে, তবে তা হবে চরম হতাশাজনক। রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং চিরস্থায়ী শত্রু বা মিত্র বলেও কিছু হয় না। বিএনপি জামায়াত জোট এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কের রসায়ন এই প্রবাদেরই একটি জ্বলন্ত উদাহরণ। একসময় যে দলগুলোকে যুক্তরাষ্ট্র চরমপন্থার আশঙ্কায় সন্দেহের চোখে দেখত, আজ ভূরাজনৈতিক স্বার্থের খেলায় তারাই হয়তো মিত্র। কিন্তু সরকারের নীতি নির্ধারকদের মনে রাখা প্রয়োজন, শুধু কূটনৈতিক সমঝোতা আর বিদেশি শক্তির আশীর্বাদ দিয়ে একটি স্বাধীন দেশের সাধারণ মানুষের মন চিরকাল জয় করা যায় না। চুক্তির শর্তগুলো যদি সত্যি দেশের অর্থনীতি বা ভূকৌশলগত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয়, তবে এই ক্ষণস্থায়ী ক্ষমতার স্বাদ অচিরেই তিক্ততায় পরিণত হবে। আমরা গভীরভাবে চাই বাংলাদেশ বিশ্বের সকল পরাশক্তির সাথে চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুক, তবে তা যেন অবশ্যই দেশের আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে না হয়। তা না হলে ইতিহাসের পাতায় এই আপোষ কেবলই ক্ষমতার লোভ হিসেবেই দেখা থাকবে। এমনটা না হোক, এটাই প্রেসের চাওয়া।